হাই, আমি রূপম। আজকে আমার সাথে রয়েছে সৌরভদা এবং দেবজিৎ। কেমন আছো? আমার প্রথম ইন্টারভিউ শুরুতেই মুখটা এরকম ছিল, অন্য একটা কারণে। হ্যাঁ, কিছু মনে করবেন। ভালো আছে, ভালো আছে। শোনা যাবে। আচ্ছা, খুবই আনপ্রফেশনাল ওয়েতে শুরু হলো আমাদের ইন্টারভিউটা। আশা করবো ইন্টারভিউটা পরবর্তী পার্টটা ভালো হবে। আচ্ছা আচ্ছা। দুজনকে হ্যাপি নিউ ইয়ার। Thank you. বছর খুব ভালো কাটুক। Thank you. নতুন বছরের প্রথম ছবি তোমাদের, হ্যাঁ। রূপের তাস। তাই ছবিটার আইডিয়াটা কিভাবে আসলো? এই ছবির গল্প লকডাউনের টাইমে লেখা, তারপর স্ক্রিন প্লেটা বানানো হয়েছে, তারপর ধরো 2-3টে ড্রাফট করেছি, তারপর যখন প্ল্যান করলাম যে শুট করবো, তো তখন সেভাবে প্ল্যান হলো যে কি কি শুট করা যায়, কত বাজেট হতে পারে, কি হতে পারে, যা হয় আর কি সারফেস লেভেলে বোঝা যায় না কত টাকা খরচা হতে পারে। তো একটা প্ল্যান করলাম যেরকম হতে পারে, খুবই একদম ছোট্ট করে শুরু করার প্ল্যান ছিল, তো সেটা বড় হয়ে গেছে অনেক। তো তারপর ধীরে ধীরে কথা বললাম সবার সাথে যে ছবিটা বানাতে চাই। সৌরভদার সাথে কথা হলো, বাকি সব আর্টিস্টদের সাথে কথা হলো, এবং পুরো টিম যারা কাজ করবে আমাদের সাথে তাদের সাথে কথা হলো। ধীরে ধীরে সব প্ল্যান হলো, প্ল্যান করতে করতে ছবিটা কমপ্লিট করলাম। দেন কালকে রিলিজ ছবিটা। সৌরভ, তুমি আমার ক্যারেক্টার সম্পর্কে বলো। আমার চরিত্রের নাম হচ্ছে মেহবুব খান, an ordinary guy আগে ক্লিয়ার করে দিতে becomes extraordinary. বিগ শট নয়, এক্সট্রা অর্ডিনারি। কিন্তু এই এক্সট্রা অর্ডিনারিটা বানানোর পেছনে সমাজে বা সোসাইটি বা যেটা হয় আর কি চলতে থাকে একটা সুপারফিশিয়াল লেভেলে, তো সেইটা প্রচন্ড ভাবে দায়ী। এবং সেই চরিত্রটা সেরকমই হয়। এবং অ্যাজ উই অল নো, রূপের তাস ইজ আ রিভেঞ্জ ড্রামা। সো সেই রিভেঞ্জ বা সেই ভেঞ্জেন্সফুল ব্যাপার একটা ঘটতে থাকে, এবং তার সঙ্গে অনেক সাবপ্লটে অনেক ধরনের বিষয়বস্তু আছে, যেটা অ্যাকচুয়ালি ছবি দেখলে বোঝা যাবে। তো আমার বিশ্বাস যে যেরকম ভাবে ও বেঁধেছে গল্পটা, যে টুইস্ট আছে, যে টার্নস গুলো আছে, তো আমার মনে হয় যে এজ অফ দ্য সিট মানে সিনেমা হলেও এটা হতে পারে, মানুষজনের সেরকম ভাবে ভালো লাগতে পারে। আচ্ছা আচ্ছা, ট্রেলার দেখে মানে বোঝা যাচ্ছে না, বা যেরকম পোস্টারে সৌরভদা সব থেকে বড় কাট আউটটা, তো ট্রেলার দেখে না বোঝা যাচ্ছে না যে ক্যারেক্টারটা পুরোপুরি অ্যান্টাগনিস্ট না প্রোটাগনিস্ট, মানে শেডটা পুরোপুরি ক্লিয়ার নয়। তো এই যে প্রেজেন্টেশনটা, যে ট্রেলার দেখে অডিয়েন্স পুরোপুরি বুঝতে পারে যে ইনভেস্টিগেশন হচ্ছে, চরিত্রটার উদ্দেশ্যটা কি মহৎ না উদ্দেশ্যটা খারাপ, সেটা পুরোপুরি রিভিল হয়নি। তো এটা কেন? দেখো, গল্পটা না কোনো কিছু অ্যাকচুয়ালি রিভিল করা মানে যায় না অ্যাকচুয়ালি, মানে আমি কোনো কিছু রিভিল করতে পারবো না, যার জন্য একটা প্ল্যান করা হয়েছিল যে টিজারটা যদি দেখো খুব ছোট 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 শর্ট করে টিজারটা কাটা পড়বো। হ্যাঁ, পরপর কাটা। তো ট্রেলারটার মধ্যে ওই জিনিসগুলো আছে যে আমরা পুরো গল্পটাকে রিভিলই করবো না, পুরো জিনিসটা, কারণ প্রথম থেকে শুরু হয় যখন, প্রথম থেকে পুরো গল্পটা না একটা টান ব্যাপার রয়েছে, এবং প্রত্যেকটা এলিমেন্ট রয়েছে একটা করে, এবং একটা করে শেডস খোলে, যেমন ওই পেঁয়াজের খোসা খুলে যেমন আলটিমেট জিনিসটা বের হয়, এক্স্যাক্ট লাইক দ্যাট ওই জিনিসটা করা হয়েছে গল্প। আমি যদি পুরো ট্রেলারের মধ্যে গল্পটা বলতে শুরু করি, তাহলে না অডিয়েন্স দেখতে মানে অডিয়েন্সের ইন্টারেস্ট তৈরি হবে না। তো এই প্ল্যান করা যে আমরা ইন্টারেস্ট তৈরি করবো যে একটা কিছু আসছে, এবং অনেক মিসগাইড করা হয়েছে কিন্তু ট্রেলারে, বেসিক্যালি ট্রেলারে মিসগাইড করা, কিন্তু ট্রেলারটা যেরকম অ্যাকচুয়াল গল্পটা ওরকম নয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সৌরভদা? অ্যাকচুয়ালি আই অলসো ফিল দ্য সেম, কারণ টিজার যখন কাটা হচ্ছিল তখন আই ওয়াজ দেয়ার। তখন এডিটে আমি ছিলাম, তো তখন অ্যাকচুয়ালি আমি দেখলাম যে মানে বেশি কিছু অন্যভাবে দেখালে বা ট্রেলারটা যদি গল্প বলতে যাওয়া হয়, যদি গল্প বলতে হয় তাহলে মিথ্যে বলতে হবে, কারণ আমি সত্যিটা দেখাতে পারবো না। আর যদি না বলি, তার থেকে সবার থেকে ভালো হচ্ছে কয়েকটা ইনসিডেন্ট হিয়ার অ্যান্ড দেয়ার, অ্যান্ড আমি স্নিপেটস গুলো দেখাচ্ছি, উইচ মেক্স ইট ভেরি ইন্ট্রিগিং। হ্যাঁ, এইটাই হওয়া উচিত। এইটার মানে পোর্ট্রেয়াল অফ দ্য ট্রেলার আমার মনে হয় যে এইভাবে এই অ্যাপ্রোচটাই থাকা উচিত, সেটাই রাখা হয়েছে। তো সেক্ষেত্রে যেরকম আরেকজন বললেন যে বিগ শট কিনা, কারণ আমি চুল ফুল ঠিক করছি, ঢুকছি, সিগারেট কেউ ধরিয়ে দিচ্ছে, হ্যান ত্যান, তো দেখে মনে হচ্ছে ওইটা আপাত ভাবে, কিন্তু দ্যাট ইজ নট লাইক দ্যাট। কারণ নীরজ কবি বলেছিলেন যে তুমি প্রেডিক্টেবল হয় না, when you are acting be unpredictable, কারণ এই আনপ্রেডিক্টেবলটা কেউ খুব একটা করে না। তো সেই ক্ষেত্রে দিস ইজ ধরে নিতে পারিস যে ওই এক্সাম্পল অফ দ্যাট আনপ্রেডিক্টেবিলিটি। আচ্ছা আচ্ছা, সৌরভদা, তুমি একটা বোমানের মতো ছবি করছো, যেখানে বোমানে কিন্তু তোমার অ্যাপ্রিসিয়েশন সবাই করছে যে এই চরিত্রটা দারুণ পারফর্ম করেছে। আমি আজকে টপ 10 ভিডিও বানিয়েছি, তুমিও দেখো, কিন্তু মানে আমরা খুব হেসে এই ছবিটা দেখে, এবং তোমার একটা দেখে মেইনলি তুমি একটা ওরকম ছবি করো যেটাতে আমরা চরিত্রটা দেখে লুটোপুটি খাই, এবং সামনাসামনি তুমি এমন এমন কিছু কথা বলো, অন্য কেউ বললো হয়তো, আমরা নিজেরা বললেও হাসবো না, তুমি যেভাবে বলো ওটার মধ্যে একটা ফান মোমেন্ট থাকে। আবার তুমি একটা মরার মতো ক্যারেক্টার করো, যেটা ভীষণ ভীষণ সাটল, আমরা দেখে ভাবছি এরকম একটা র ক্যারেক্টার। আবার এইখানে যেরকম একটা চরিত্র দেখছি
চরিত্রটা দেখে ব্রেক করা যাচ্ছে না। তো এই যে ব্যালেন্সটা করো, যে একটা সিরিয়াস ছবি করবো, একটা ছবিতে এরকম ভাবে হাসি লুটোপুটি করে আর এত সাটল করবো, এটা মেনটেন কিভাবে করো? এবং তুমি বাস্তব জীবনেও সেরকম, জানি না তোমাকে কেউ বলে কিনা, এই তুমি হঠাৎ করে চুপ হয়ে যাচ্ছ, আবার ইন্টারভিউ দিচ্ছ এমন একটা অঙ্গভঙ্গি করছো, উল্টো দিকে লোকটা হেসে দিচ্ছে। এইটা অ্যাকচুয়ালি আমি ফিল করি কিন্তু। আচ্ছা, মানে there are days when I'm very on, there are days when I'm off, আর ডেজ ছেড়ে দে সময়, মানে ঘন্টা, ওই 20 মিনিট আমি এমন মানুষটাকে অন্যভাবে চিনছি। এই আমি মৃগয়া করছি না, রিজওয়ান বলে একটি অভিনেতা আছে, একজন অভিনেতা সানি, হ্যাঁ, তো সানি আমায় একদিন সিসিএল এ ও প্র্যাকটিস করতে গেছে, ওখানে দেখছি আমি প্রচন্ড সিরিয়াস, শুটিং এ আসছে, আমি আবার ওখানে হয়তো ইয়ার্কি মারছি করছি। সো হি ইজ লাইক হু আর ইউ, মানে কে তুই, মানে কোনটা আসল এরকম টাইপের। আই ডোন্ট নো, মানে মেবি ডুয়াল পার্সোনালিটি বা স্প্লিট পার্সোনালিটি, কিছু একটা লোচা আছে মেবি, আই ডোন্ট নো। ওটা লাভই হয়, লাভই তো হয়, প্রচন্ড লাভ হয়। মানে আমি ধর এমন একজন, মানে আমার অভিনেতা বন্ধু বা অভিনেত্রীর সঙ্গে এমন ভাবে মিশলাম বা গল্প করলাম, এই করলাম, সো হি অর শি ইজ এক্সপেক্টিং যে আমি ফ্লোরে গিয়ে ওরকম করছি, কিন্তু ওখানে গিয়ে পুরো উল্টোই কেসটা। যেমন মিথিলার উপর আমি রেগে গেছিলাম। আচ্ছা, মিথিলার সঙ্গে এত গল্প হচ্ছে, এত বন্ধুত্ব, হ্যান ত্যান, এই ফ্লোরে গিয়ে যখন আমি অভিনয় করছি ধর, তখন আমি পুরো আলাদা। ও হঠাৎ করে একটা মিউজিক সিস্টেমে কাঁচা বাদাম শুনছে, যেটাতে আই ওয়েন্ট অফ। হ্যাঁ, এরকম হয়েছিল। আমি পুরো মাথা খারাপ হয়ে গেল, আমার মাথা ফাথা গরম হয়ে গেল, গিয়ে বাইরে গিয়ে কোথায় ঘুষি ঘুষি মারলাম 2-3 বার, কিরকম একটা যেন আমি। তো এটা প্রবলেমেটিক, হ্যাঁ, এটা আমি বুঝতে পারি। আচ্ছা আচ্ছা, সঙ্গে ঘর করছে, 10 সঙ্গে জিজ্ঞেস। আচ্ছা আচ্ছা, তুই একটা কথা বলো, সেটা হচ্ছে এই যে তুমি এরকম একটা মেইনস্ট্রিম ছবি করছো হুমারে, বা তুমি একটা ছবি করছো, ধরো একটা সিরিজ করছো ওটিটিতে, যেটা ব্যাপক রেসপন্স পাচ্ছে, বা তারপরে একটা এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ, তা তোমার মনে হয় না যে অডিয়েন্সের ক্ষেত্রে সমস্যা হবে? যে আমরা সৌরভ দাসকে এরকম একটা বড় ছবিতে দেখছি, আবার একটা আশা করছি যে এরকম একটা ছবিতে দেখবো, তারপর একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি যেখানে পুরোপুরি ফেস তুমি, তো এটা থেকে অডিয়েন্সের ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে মনে করো? আমি আর এক জিনিস বলবো, সবাই না প্রচন্ড, আমি টার্মটা তোকে বলছি, প্রচন্ড কমফোর্টেবল একটা জোনে থাকতে ভালোবাসে। আজকে আমি বুমেরাং করছি, প্রচন্ড কমফোর্টেবল ওয়েতে, মানে এত বড় প্রোডাকশন, মানে মনে হচ্ছে একটা বড় ছবি করছি টাইপের। সে এতদিন ধরে শুট হচ্ছে, যাচ্ছি 2টো সিন, বাট প্রপারলি শুট হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, এরকম তো প্রত্যেক জনের জন্য আলাদা মেকআপ ভ্যান, খাবার টাবার, এভরিওয়ে, তো প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেবে এটা বড় ছবি। বাট তুই একদম মাইন্ড করবি না, কিন্তু ওয়েন আই এম কামিং হিয়ার, যখন এটা একটা ইন্ডিপেন্ডেন্ট জোনে যেখানে আমি গিয়ে বসছি, তো ওরা ওদের জানের থেকে বেশি দিয়ে দিয়েছে আমাকে, যাতে আমি কমফোর্টেবল থাকি। আমি তাও বলছি, নাথিং কম্পেয়ার টু দ্যাট, রাইট? বাট আমি যখন when I've signed for this, I know this will be it, এইটাই এরকম। তো আমি এত কিছু করেছি, এত ধরনের জিনিস, so I'm used to it. তুই অডিয়েন্সের কথা বলছিস, ফর মি আই ফিল ওই কমফোর্টেবল জোনটা আমি থাকতে চাই না। আচ্ছা, আমি 10খানা বুমেরাং করতে চাই না। আচ্ছা, আমি 10খানা বুমেরাং না করে, আমার যদি মনে হয় যে তুরুপের দাস হয়তো নতুন ডিরেক্টর, বাট আমি অনেকটা নিজেকে নেংড়াতে হবে এই চরিত্রের জন্য, আই ওয়ান্ট টু ডু দ্যাট। সেটা হয়তো আমার মাথায় ছাতা থাকবে না, হয়তো গরমের মধ্যে আমাকে হেঁটে হেঁটে লোকেশনে যেতে হবে, হ্যান করতে হবে, অনেক কিছু করতে হতে পারে, তো আমি ওকে পেতে। মানে যেহেতু তুমি স্ট্রাগলটা একদম ইনিশিয়াল ডেজে করেছো, তোমার এই স্ট্রাগলটা এখনো করতে সমস্যা নেই? না, আমার একদমই, আমার কখনোই করতে সমস্যা হবে না। এবার যখন শরীর দেবে না, বয়স হয়ে যাবে, তখন সেটা আলাদা বিষয়। কিন্তু তাছাড়া আমার মনে হয় না যে, আরে আমাকে তো এখনো মেকআপ ভ্যান দিলে, আমি যখন এই যে কোনো কাজেই, যে মৃগয়ায় যে শুট করছি আমি, ইফ ইউ ক্যান আস্ক অভিরূপ, হ্যান ত্যান, আমি তো ফ্লোরেই বসে থাকতাম যখন আমার শর্ট হতো না। কারণ আমার মনে হয় যে আমি ওখান থেকে যে এনার্জিটা পাই না ফ্লোর থেকে, দ্যাট হেল্পস মি ইন ইনঅ্যাক্টিং দ্য ক্যারেক্টার। আমি মেকআপ ভ্যানে গেলে পুরো অ্যালুফ হয়ে যাই, আই ডোন্ট নট ওয়ান্ট দ্যাট। আচ্ছা, তো এই সব লোচা আছে ছোট ছোট। আচ্ছা আচ্ছা, সৌরভের কথা বলে আমি পুরো অফ টপিকে যাচ্ছি। একটা রিসেন্ট একটা ইনসিডেন্ট আমি দেখলাম, এবং দেখে আমি খুব শক। তুমি একটা স্টেটমেন্ট দিয়েছো, ঠিক আছে, তুমি কিছু বলে আমি তোমাকে একটু আগেও বলছিলাম, তুমি সাকিব খানকে নর্মাল একটা কথা বলেছো, এবার সেটা নিয়ে বহু লোক মানে তোমাকে না বলা শুরু করলো, সাকিব খানকে ট্রোল করেছে, সৌরভ দাস খিল্লি উড়িয়েছে সাকিব খানের। এটা নিয়ে তোমার কি বক্তব্য? আমার মনে হয় তোমাকে জিজ্ঞাসাও করেনি এটা নিয়ে। না, আমাকে কেউ জিজ্ঞাসা করেনি। আর ইনফ্যাক্ট এর মধ্যে আমি একটা ভিডিও দেখলাম, খাদানের প্রমোশনে যিশুদা ডিড দ্য সেম থিং, এই ওদিকে দে, ওদিকে দে, ওদিকে যাও। বেসিক্যালি কি হয়, সো ওয়েন পিপল মিডিয়া যখন হয়তো আমাকে ধরছে, হ্যান্ড করছে, তো আমি হলে ঢুকতে পারছি না, ইউ নো দ্য সিনারিও না কি হয়,
শো শুরু হয়ে যাচ্ছে ওদিকে, যেরকম এখনো আজকে একটা খাদানের আমাদের স্পেশাল স্ক্রিনিং আছে। হ্যাঁ, তো তোর বুঝতে পারছিস তো। এবার আমি কি করবো বলতো, আমি হয়তো তোকে বললাম যে হয়ে গেছে আমাদের শাকিব খান ওনার কাছে যাও, আমি কেটে পড়ি টাইমে। সো ওইটা ওরকমই একদম প্রচন্ড ইনোসেন্ট ওয়েতেই বলা, যেরকম যিশুদাও দেবের ব্যাপারে বলেছে ওই যে দেব যাও 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 ওরকম টাইপের বিষয় আর কি। কিন্তু when I met সাকিবের সঙ্গে দর্শনা ছবি করেছে অন্তরাত্মা, যেটা এখনো মুক্তি হয়নি বা পাইনি আর কি। তো আমি সাকিব, আমরা প্রচন্ড ভালো কোর্ডিয়াল, প্রচন্ড রিলেশনশিপ। তোমাদের মধ্যে কোনো ব্যাপারই কিছুই নেই, থাকবেই বা কেন ভাই। হ্যাঁ, কিন্তু এই মানুষজন যে চর্চা করে, চর্চার তাদের শেষ নেই। তাহলে রিল্যাক্স হতে বলো, ফুল বডি রিল্যাক্স, ফুল বডি রিল্যাক্স, ফুল বডি হেভি বলেছে কিন্তু ভাই আমার, রিল্যাক্স, ফুল বডি রিল্যাক্স। আচ্ছা আচ্ছা, তোমাকে আমার জিজ্ঞাসা, এই ছবিটার ডিস্ট্রিবিউশন দায়িত্ব তোমরা আছো এবং দুখানা বড় বাংলা ছবি ব্যাপক ব্যবসা করছে, খাদান অনেক বেশি ব্যবসা করছে, সন্তান নিজের জায়গায় ভালো ব্যবসা করছে। ছোট করলে এবার রাজধানী গেলে না, ছোট কথাই করলাম, নিজের জায়গায় ভালো ব্যবসা করছে। শুরু করে দাও, সন্তান 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 সন্তান, তুমি একটু বলে দাও, একটু বলে দাও। পারবো না, এটা তো ডাবল, এটা তো দুটো বার, ওই অন্য মিটারে যেতে হবে। আচ্ছা, তোমাদের ছোট ডিস্ট্রিবিউট তুমি করছো, তোমরাই করছো, তো আমাকে বলো যে এই যে দুটো বড় ছবি আসছে, তা যে কারণে তোমাদের ছবিটার যে বাজেট, তোমাদের কি সেটাই টার্গেট যে ছবিটা যাতে বাজেট রিকভার হয়ে যায়, আমরা যে জায়গাগুলো টার্গেট পেয়েছি ওগুলো যদি শো ঠিক টাইমে পেয়ে যাই, তো সেটা কি তোমরা পাচ্ছ না? তোমাদের মানে এই বড় বড় ছবিগুলো ব্যবসা ব্যাপক করার জন্য তোমাদের কোনটা হতে হচ্ছে, কোনটা? দেখো, একটু তো কোনটা হতে হচ্ছে সেটা ঠিক আছে, অবজেকশন নেই তোমার? না, অবজেকশন নেই। দেখো, অবজেকশন থাকলে কি করতে পারি বলো ভাইয়া, কিছু করার নেই আমার, এখন অপশন নেই কোনো আমার কাছে, আমাকে এই জিনিসটা সহ্য করতে হবে এখন, মানে এটাই আমার মানে ভবিতব্য আর কি, এরকম একটা ব্যাপার। দেখো কি হয় বলো তো, যেহেতু বড় ছবিগুলো চলছে ওরা সরাবে না, আমি এখন বলছি যে না আমার শোটা লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, এই প্রবলেমগুলো তো হবেই। এই প্রবলেমগুলো আজ একরকম হচ্ছে, কাল অন্যরকম ভাবে হবে। আমি চেষ্টা করেছি আমার মতো করে যাতে ছবিটা ঠিকঠাক ভাবে রিলিজ হয়, যতটা বড় সম্ভব করে রিলিজ করা যায় আমার এন্ড থেকে, বা ছবির বাজেট অনুযায়ী যতটা ভালোভাবে রিলিজ করা যায় সেটা করার চেষ্টা। দেখো, ছবি একটা 10টা হলে 15টা হলে রিলিজ করে কিছু লাভ হয় না বেসিক্যালি। একটা বেসিক রিলিজ বা একটা বেসিক শোটাই আমার দরকার। এরপর ধরো সকালের দিকে কোনো একটা শো চলে এলো, তখন প্রবলেম হয়ে যায়। সকালের দিকে কোনো একটা শো, আমি কি করবো, মানে সকাল শীতকালের দিন কেউ 10:30টা শো দেখতে যাবে না, বা 11টা শো দেখতে যাবে না। যদি একটু দুপুর দিকে শো পেতাম তাহলে বেটার হতো। কিছু পেয়েছি, পেয়েছি, কিছু সমস্যা হচ্ছে, সবকিছু চলছে, কথাবার্তা চলছে, সব দেখছি যাতে তাড়াতাড়ি সবকিছু হয়, ঠিকঠাক করা যায়, যত তাড়াতাড়ি সম্ভব করা যায়। তো কি বলতো, এই প্রবলেম গুলো থাকবে। আমি দেখলাম যে এটা শুধু রিলিজের ক্ষেত্রে না, এটা কিন্তু মেকিং এর ক্ষেত্রেও প্রবলেম হয়। যখন আমরা এক্সিকিউট করছিলাম ছবিটা তখনও প্রবলেম হয়েছে। প্রত্যেকটা জায়গাতেই প্রবলেম গুলো আমাদেরকে মানে কমপ্লিট করতে করতে আসছে। আমার মাঝে মাঝে মনে হয় যে গেম গুলোতে হয় না, এই গেম গুলোতে দেখবে দৌড়াতে একটা করে চ্যালেঞ্জেস থাকে, তো মনে হয় যে আমি ওটা দৌড়াচ্ছি। কিন্তু গেমগুলো আর্ট ইংলিশও হয়, তুমি আজকে চলে জেনে গেলে কালকে যখন চলবে কি হার্ডেলস আসবে তুমি জানো। এক্স্যাক্টলি। তো সেটার জন্য আমার জন্য লার্নিং প্রসেস, তুরুপের তাস আমার জন্য লার্নিং প্রসেস। তো আমি অনেক কিছু শিখেছি, আমাকে অনেক কিছু দিয়েছে তুরুপের তাস, বহু জিনিসপত্র শিখিয়েছে। এত ভালো ভালো মানুষদের সাথে পরিচয় হয়েছে, কিছু খারাপ মানুষের সাথেও পরিচয় হয়েছে, সেটাকে বাদ দিয়ে প্রচুর ভালো মানুষের সাথে পরিচয় হয়েছে। সৌরভ দাকে পেয়েছি, রজতাভ দত্ত, রনিদা, যুধাজিৎ, শ্রেয়া, আর অনেকেই আছে যারা প্রত্যেকে খুব ভালোভাবে এফোর্ট দিয়ে কাজ করছে। আমি প্রচুর ঘন্টার পর ঘন্টা শুট করতাম, দাঁড়িয়ে থেকে যখন শুট করতো, কিন্তু কেউ কোনোদিনও অবজেকশন করেনি যে আমি শুট করতে পারছি না, প্রত্যেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুট করতো। যে you know what you want from them বা what they can offer to you, এই জিনিসগুলো জানতাম বলেই আর কি অসুবিধাটা হয়নি। সৌরভ, আমি তোমার একটা জিনিস জিজ্ঞাসা করছি, তোমার মধ্যে একটা সত্তা আছে, আমাদের কাজও দেখেছি, তোমার মিউজিক ভিডিও, তোমার কথা বলো, তোমার আমি দেবলাদার কাছ থেকে শুনেছি যে তুমি বহু সিন ইম্প্রোভাইজ করতে পারো, এবং যে তোমার ইনস্টিংক্ট কাজ করে, যেটা না এরকম করে ডায়লগটা বললে খুব ভালো ওয়ার্ক করে যাবে, এই শর্টটা আমি এই মুভমেন্টটা করি ভালো ওয়ার্ক করে যাবে, এবং দেবলাদার খুব ভালো লাগে। তাহলে তোমাদের কোঅর্ডিনেশন খুব ভালো, তোমার সাথে আগে আমার কথা হয়েছে। তুমি কি কিছু ইনপুটস দাও যে এটা করতে পারিস, বা তোমার মনে হয় যে এই সিকোয়েন্সটা ঠিক মতো ব্যালেন্স হচ্ছে না, এটা এই জায়গাটা চেঞ্জ করলে খুব ভালো হয়ে যাবে? যেটা হচ্ছে না, ব্যাটে বলে হচ্ছে না, সেটা তো বুঝতে পারি, তখন বলি সেটা যখন কথা হয়েছে আমাদের, যেটা যখন আমি লজিক্যালি বুঝিয়ে বলেছি তখন সেটা ও মেনেছে, তখন উই হ্যাভ ওয়ার্কড অন দ্যাট। ভাইসি ভার্সা, যখন হয়তো আমি এমন কিছু একটা করছি যেটা ও বুঝতে পারছে, যেহেতু ও লিখেছে, দিস ইজ হিজ চাইল্ড অ্যাজ ওয়েল, প্রথমে ওরই বাচ্চা এটা, তো সেক্ষেত্রে ও বলছে যে এই জায়গাটা কোথাও গিয়ে চরিত্রটা পড়ে যাচ্ছে বা একটুখানি হয়তো বেশি হয়ে যাচ্ছে, তো ওই জিনিসগুলো ও বলেছে, সেই ব্যাপারটা হয় আর কি, মানে কোঅর্ডিনেশন করেই হয়েছে পুরোটা। তোমরা দুজন অডিয়েন্সকে নিয়ে কিছু বলো। না, অডিয়েন্সকে আমি এটাই বলতে চাই যে তুরুপের তাস রিলিজ করছে 3rd জানুয়ারি। প্লিজ দেখুন এবং আমাদেরকে জানান যে কেমন লাগলো। দেবজিৎ হাজরা ওর প্রথম ছবি, এবং আশা করব যে ও কাজটা ভালোই করেছে এবং আপনাদের ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ও সাহস পাবে আরো ছবি বানানোর, এটাই বলবো।
3 জানুয়ারি রিলিজ হচ্ছে তুরুপের তাস, আমার প্রথম ছবি, এবং আমি এতজনকে নিয়ে এই পুরো ছবিটা করেছি। আমার পুরো টিম আমার সাথে ছিল, আমার যারা যারা আর্টিস্ট ছিল তারা প্রত্যেকে আমাকে প্রচুর সাপোর্ট করেছে। আমি চাই আপনারা সিনেমাটা এসে দেখুন, আপনারা নিরাশ হবেন না। সিনেমাটার মধ্যে যথেষ্ট টুইস্ট এন্ড টার্ন রয়েছে, আপনাদেরকে হুক করে রাখবে 2 ঘন্টা 4 মিনিট, এটুকু কথা দিতে পারি আমি। থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার।